এয়ারপোর্ট প্রত্যেক শহরেই কম বেশি এক বা একের অধিক এয়ারপোর্ট থেকেই থাকে। তবে কম বেশি আমরা অনেকেই জানি না সেই এয়ারপোর্টের উত্থানের কাহিনী সম্পর্কে। তবে চলুন আজ তেমনই একটা এয়ারপোর্টের কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ও ভারতের ষষ্ঠতম সবচেয়ে বড় এয়ারপোর্ট হলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কম বেশি এই এয়ারপোর্ট 2 কোটি প্যাসেঞ্জার হ্যান্ডেল করে প্রতি বছর। দেশের সবচেয়ে পুরনো এয়ারপোর্টগুলির মধ্যে এটি অন্যতম। আজ থেকে প্রায় 100 বছর আগে অর্থাৎ 1924 সালে খুলেছিল এই এয়ারপোর্ট। উত্তর পূর্ব ভারতের মেজর হাবও এটা, যেখান থেকে সমস্ত শহর ও সমস্ত দেশে ফ্লাইট চলাচল করে। শুরুর দিকে এই এয়ারপোর্ট এত বড় ছিল না। প্রথমে শুধুমাত্র একটি এয়ার স্ট্রাইপ হিসাবে শুরু হয়েছিল। বিগত কয়েক বছর নতুন টার্মিনাল T2ও খুলেছে এবং ভবিষ্যতে 1000 কোটি টাকার ফিউচারিস্টিক প্ল্যান ও স্যাংশন হয়েছে এই এয়ারপোর্টের জন্য। এর শুরু ও এর গ্রোথের কাহিনী এর নিজ ক্ষেত্রেই অনেক ইন্টারেস্টিং, যেটি জানার জন্য আমাদের আর্লি 90s যেতে হবে। কলকাতা ব্রিটিশদের রাজধানী ছিল এবং লন্ডনের পর তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটিও ছিল। সেই থেকেই এখানে সবচেয়ে বেশি ট্রান্সপোর্টেশন ব্যবস্থা মজুদ আছে। 1903 সালে এরোপ্লেন্সের আবিষ্কার এবং কমার্শিয়ালাইজেশনের পর থেকেই সারা দুনিয়াতে এর অ্যাডাপশন শুরু হয়ে যায়। কলকাতাতেও ওই সময় একটা খোলা ময়দান দমদমে স্থাপিত হয়। ধীরে ধীরে এর ব্যবহার ও এর ইম্পর্টেন্স বাড়ে যখন এখানে বেঙ্গল ক্লাব খোলে। তখন বাংলার গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন ছিলেন। এই এয়ারপোর্টে তখন ঘাসের রানওয়েজই ছিল এবং এর নাম দেওয়া হয়েছিল দামদাম এয়ারড্রম। শুরুর দিকে এর ব্যবহার নর্থ আমেরিকা ও ইউরোপ থেকে ইন্দো চাইনা ও অস্ট্রেলিয়ার মতো স্থানের মাঝে উড়ন্ত প্লেনগুলির রেস্ট করার জন্য ব্যবহৃত হতো, কারণ তখন প্লেনের রেঞ্জ এত বড় হতো না। তার জন্য মাল্টিপল স্টপস নিতে হতো তার পুরো জার্নিতে। তারপর ধীরে ধীরে কয়েক বছর পর এয়ারড্রম থেকে এয়ারপোর্টসে রূপান্তরিত হলো এই এয়ারপোর্ট। এমিলি আরহার্ট এর ফ্লাইট এখান থেকে উড়েছিল এবং এর কিছুদিন পরেই উনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। এরপর ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়েছিল, যেখানে এই এয়ারপোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1942 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্সের 7th বম্বার্ডমেন্ট গ্রুপ B-24 লিবারেটর বম্বার্স উড়িয়েছে এখান থেকে, আর বার্মাতে কম্বাট মিশনও করেছিল এই এয়ারপোর্টকে সামনে রেখেই। যুদ্ধ খতম হওয়ার ও স্বাধীনতা পাওয়ার পর এয়ারপোর্টকে পুনরায় সিভিল এভিয়েশনের জন্য ব্যবহার করতে শুরু করলো। কিছু রিনোভেশনও দেখতে পাওয়া গেছিল সেই সময়। এছাড়াও দুনিয়ার প্রথম জেট এয়ারক্রাফট ডি হ্যাভিল্যান্ড কমেট ও এখান থেকে উড়ানো হয়েছিল লন্ডনের উদ্দেশ্যে। 1964 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রথম জেট এরোপ্লেনস এর ডোমেস্টিক সার্ভিস শুরু করে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। এর জন্য ক্যানাভেল জেট ব্যবহৃত হয়েছিল। এইভাবে বেশ কয়েক বছর কলকাতা এয়ারপোর্টকে নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত করা হয়। এর বেশ কয়েক বছর পর কিছু বড় এয়ারলাইন্স এখান থেকে তাদের প্লেন অপারেট শুরু করে, যেমন এরোফ্লট, এয়ার ফ্রান্স, ক্যাথি প্যাসিফিক, জ্যাল, KLM এর মতো বড় বড় এয়ারলাইন্স। এরপর 1990 সালে কিছু নতুন এয়ারলাইন্স অপারেট করা শুরু করে কলকাতা এয়ারপোর্ট থেকে, যেমন জেট এয়ারওয়েজ ও এয়ার এশিয়ার মতো বড় বড় এয়ারলাইন্স। সেই সময় নতুন টার্মিনালও ওপেন হয় 1995 সালে এবং ওই সময় থেকেই কলকাতা এয়ারপোর্টের নামকরণ করা হয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে। এমনকি আজও পর্যন্ত ওই একই নামে কলকাতা এয়ারপোর্টকে চিহ্নিত করা হয়। 2006 সালে স্পাইসজেট, ইন্ডিগো ও কিংফিশারের মতো বিশাল পপুলার এয়ারলাইন্স এই কলকাতা এয়ারপোর্ট থেকে তাদের অপারেট শুরু করে। 2006 সালে স্পাইসজেট, ইন্ডিগো ও কিংফিশারের এত পপুলারিটি বেড়ে যায়, যার কারণে এখানকার ফ্লাইটস
ও প্যাসেঞ্জারও বাড়তে লাগলো সারা দেশে। সেই সময় কলকাতা থেকে সমস্ত দেশে প্রচুর পরিমাণে ফ্লাইটস বাড়তে লাগলো ইন্ডিগো, স্পাইসজেট ও কিংফিশারের পপুলারিটির কারণে। কলকাতার দুটো টার্মিনালে অতিরিক্ত ভিড়ের কারণে এয়ারপোর্টকে মডার্নাইজ করার পরিকল্পনা করা হয় 2008 সালে। 2008 সালে কাজ শুরু করা হয় এবং শেষ হয় 2013 সালে। ভবিষ্যতে এর T1 ও T2 টার্মিনালের পাশাপাশি T3 টার্মিনাল খোলারও পরিকল্পনা আছে, যার ফলে এর প্যাসেঞ্জার ক্যাপাসিটি হয়ে দাঁড়াবে বছরে 1 কোটির পরিবর্তে 4.5 কোটি। তখন T1-এ ডোমেস্টিক এবং T2-তে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করা হতে পারে। ভবিষ্যতে এর কানেক্টিভিটি আরও অনেক উন্নত হতে চলেছে, কারণ 2025 সালের মধ্যে এয়ারপোর্টের সঙ্গে কলকাতা মেট্রোকে যুক্ত করা হতে চলেছে, যেটি সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা মেট্রোর ফলে সমস্ত কলকাতাকে এয়ারপোর্টের সঙ্গে সুন্দর ও সহজভাবে কানেক্ট করা সম্ভব হবে। সেক্ষেত্রে যাত্রীদের এয়ারপোর্টে আসতে কোনো রকম কোনো অসুবিধা সম্মুখীন হতে হবে না। অর্থাৎ সহজ ভাষায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর, যা মূলত কলকাতা মহানগর অঞ্চলের পরিষেবা প্রদান করে। এটি শহরের কেন্দ্র থেকে আনুমানিক 15 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা এয়ারপোর্টের একটি অন্যতম এয়ারলাইন্স হলো ইন্ডিগো। ইন্ডিগো হলো ভারতের স্বল্প খরচে একটি বিমান সংস্থা, যার সদর দপ্তর ভারতের গুরগাঁওতে অবস্থিত। যাত্রী পরিবহনের দৃষ্টিকোণ থেকে এটি ভারতের সর্ববৃহৎ বিমান সংস্থা, যার আগস্ট 2015-এর তথ্য অনুসারে ব্যবসার পরিমাণ ভারত বাজারের 35.3%। বিমান সংস্থাটি 38টি গন্তব্য এবং ভ্রমণের জন্য দৈনিক 647টি উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন করে, যার মধ্যে 5টি বৈদেশিক গন্তব্য আছে। এর প্রাথমিক আস্তানা অবস্থিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে। তবে আজকের ভিডিওতে আমরা কলকাতা এয়ারপোর্টের সম্বন্ধে যেটুকু জানলাম, তা থেকে যা বোঝা যায়, কলকাতা এয়ারপোর্ট কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আজও পর্যন্ত যাত্রীদের সুন্দরভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে। তাই স্যালুট কলকাতা এয়ারপোর্টকে। তবে আজকের ভিডিও এখানেই এন্ড করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন কিছু আমার এই ভিডিও থেকে শিখলে চটজলদি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এতে আমি আরও বেশি মোটিভেট থাকবো। আজকের ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হবে খুবই শীঘ্রই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের নতুন কিছু জানাতে। আজকের মতো টাটা, বাই বাই।